সাধারণ মানুষের পকেটে লক্ষ্মী ভান্ডারের নাম করে মানে ভিক্ষে নামক একটি টাকা দেওয়া হচ্ছে। 500 টাকা থেকে বাড়ি 1000 টাকা, ভোটোক্রেসির একটি সুদারুণ নিদর্শন আমরা দেখতে পেলাম। এবং 500 টাকা থেকে 1000 টাকা করে দিয়ে সেই পরিবার থেকে কিভাবে 2000 টাকা বাড়িয়ে সেটা 4000 টাকা কামিয়ে নিতে হয় সেটা এই সরকারের কাছ থেকে শেখা উচিত। হাতে লণ্ঠন গড়ে ঠনঠন জোনাকিরা দেয় আলো, অর্থাৎ সেই লণ্ঠনের যুগ সেই কিন্তু আবার আসছে, আবার অন্ধকারের যুগ আসছে। বিদ্যুতের দামটা এমন জায়গায় চলে যাবে। আমার এখানে মনে হয়েছে হাতে লণ্ঠনটাও থাকবে না, জোনাকির আলোতেই থাকতে হবে। কেননা কেরোসিন এখন দুষ্প্রাপ্য, কেরোসিন তো এখন আর রেশনে পাওয়া যায় না, সাধারণ মানুষ কেরোসিন পাবে না। কেরোসিনের থেকে এখন অন্য যে বিকল্প তেল আছে যেগুলো আমরা পালিশের কাজে ব্যবহার করতাম সেগুলোর দাম কমে গেছে। সুতরাং হাতে লণ্ঠনটাও মনে হয় থাকবে না, ওই জোনাকির উপরেই ভরসা করতে হবে। সন্ধ্যা নামতে এখনো বাকি, তবুও স্পটলাইটে জ্বলছে। কারণ হচ্ছে আবছা আলো অন্ধকারের পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা হবে। কবি সুকান্তের বিখ্যাত লাইন, হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকিরা দেয় আলো, শৈশবে পড়েছি আমরা। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি তার আগে পরিচয় করে দিই, তারপরে হাতে লণ্ঠনের কথা শোনাবো আপনাদেরকে, আর আধার আবছা অন্ধকারের গল্প শোনাবো আপনাদের। আমার সঙ্গে রয়েছেন ডক্টর শান্তরূপ দে, বিজেপির মুখপাত্র, তরুণ তুর্কি নেতা, আপনারা দেখেছেন বিভিন্ন সময়। স্বপন চক্রবর্তী জেলার সভাপতি, ঠিকা কর্মী যে সংগঠন তার হচ্ছে বাম সংগঠনের জেলার সভাপতি। ডক্টর উদয়কৃষ্ণ মিত্র, বিজেপি নেতা, আবার সৌভাগ্যবশত উনি আমার শিক্ষক, আমি ওনার কাছে পড়েছি, রাজ কলেজে পড়েছি। সেটা তো আজকে ছাত্র শিক্ষকের মুখোমুখি কিছু হতে পারে আমরা। আমি প্রথমে শান্তরূপে আসছি। শান্তরূপ, বিদ্যুৎ বন্টন বিভাগের সামনে দাঁড়িয়ে আছি পাওয়ার হাউস পাড়াতে। পাওয়ার কাট, পাওয়ার কাট, পাওয়ার কাট। ওই জন্য সুকান্তের লাইনটা শুরু করলাম, হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকিরা দেয় আলো। খেটে খাওয়া প্রান্তিক স্তরের শ্রমজীবী মানুষের কার্যত না বিশ্বাস উঠছে, ফলে আমের শরবত খেতে পারছে না, ইলিশ মাছ খাওয়ার স্বপ্ন দুঃস্বপ্ন। কারণ সব টাকাটা কি বিদ্যুৎ বিতরণে দিয়ে আসতে হবে। সরকার বলছে পরিকল্পিতভাবে একটা ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। পরিকল্পিত কোথায়? আপনারা দরকার পড়লে আরটিআই করুন। বারবার এখানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে, তো যেখানে মনে হচ্ছে আপনারা আরটিআই করুন। দেখুন স্ল্যাবকে কিভাবে কমিয়ে দিয়ে রেটকে বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের পকেটে লক্ষ্মী ভান্ডারের নাম করে মানে ভিক্ষে নামক একটি টাকা দেওয়া হচ্ছে। 500 টাকা থেকে বাড়ি 1000 টাকা, ভোটোক্রেসির একটি সুদারুণ নিদর্শন আমরা দেখতে পেলাম। এবং 500 টাকা থেকে 1000 টাকা করে দিয়ে সেই পরিবার থেকে কিভাবে 2000 টাকা বাড়িয়ে সেটা 4000 টাকা কামিয়ে নিতে হয় সেটা এই সরকারের কাছ থেকে শেখা উচিত। এবং বারবার এই সরকার বুক ফুলিয়ে বলে আমাদের এখানে এখন আর লোডশেডিং হয় না, লোডশেডিং হবে কি করে? গোটা রাজ্য জুড়ে কোনো রকম কোনো শিল্প কলকারখানা নেই, সুতরাং বিদ্যুতের চাহিদা নেই। তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের আনুকূল্যে সমস্ত রকম তাপ বিদ্যুৎ বা আমাদের অন্যান্য যে বিদ্যুৎ প্রকল্পগুলো আছে সেখানে ব্যাপক হারে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। এই রাজ্যে বিদ্যুতের কোনো চাহিদা নেই, তাই পাশের রাজ্যকে বিক্রি করছে। সুতরাং এটা রাজ্যের খুব বড় করে বলে চাহিদা নেই মানে মধ্যবিত্ত খেটে খাওয়া প্রান্তিক স্তরে মানুষের উপর বিদ্যুতের বিল চেপে যাবে, যা অর্থনৈতিকভাবে কার্যত তারা সোজা হয়ে দাঁড়াতে পারছে না। এটা তো ভাবা উচিত না। এইটা বলিনি যে মধ্যবিত্তের চাপানোর জন্য, আমি বললাম কি ওরা কিছু হলেই বলে না যে আমাদের কারেন্ট যাচ্ছে না। আলটিমেট এই সরকারের টার্গেট হচ্ছে সাধারণ মানুষকে লুটে পুটে খাওয়া। সব থেকে বড় স্ক্যাম হচ্ছে এতদিন, এটা 34 বছরও চলে এসছে, এই 13 বছরও হচ্ছে, যে এতদিন কেন বামফ্রন্ট দায়ী বলছেন আপনি, তাই তো? আমি যে কথাটা বলছি, বামফ্রন্ট দায়ী কেন? এই বিদ্যুতের অস্বাভাবিক বিল গোটা রাজ্য, গোটা ভারতবর্ষ জুড়ে একমাত্র পশ্চিমবঙ্গ এত বেশি বিদ্যুতের বিল, তার কারণ হচ্ছে সিঙ্গেল কোম্পানি মেইনটেনেন্সের জন্য। কেন শুধু WBCDCL থাকবে, কেন অন্যান্য কোম্পানি থাকবে? গোটা ভারতবর্ষ জুড়ে 17টা কোম্পানি বিদ্যুৎ। শান্তনুবাবু আসবে কি করে? ডিআর লটারি আর হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা, তো আপনার জানেন তো আপনি অবশ্যই যে আমি তো ওই জন্যই বললাম একমাত্র গোয়েঙ্কা বাবুর উপর কেন নির্ভরশীল হতে হচ্ছে, কারণ ওই যে বললাম ইলেকট্রাল বন্ডে প্রথম সারিতে কিন্তু প্রথম তালিকায় তার নাম রয়েছে। ফলে স্বাভাবিকভাবে শ্রমজীবী পরিবারের ঘাড়ে চাপতেই হবে, চাপিয়ে বিলটা তুলতে হবে। যে অভিযোগটা তোমরাও করছো, বাবেরাও করছে। ব্যাপারটা হচ্ছে দুর্ভাগ্য যে এই 13 বছরের এই শ্রমজীবী মানুষরা হচ্ছে চিরকালের বালিকা বাকরা। আগে 34 বছরের আমলে দেখা গেছে শ্রমজীবীদের জন্য এত আন্দোলন হলো, শ্রমজীবীর জায়গাতেই পড়ে রইলো, যারা আন্দোলন করলো তারা উপরে উঠে গেল। ঠিক, তার মানে বর্তমানেও তাই আমরা দেখতে পাই। হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকিরা দেয় আলো। একদম। আমি শোভনদা আপনার কাছে আসবো, কারণ আপনি তো গোটা সাবজেক্টটা জানেন এবং আপনি লড়াইটার মাঝখানে রয়েছেন। আচ্ছা, এইখানে মাঝখানটা ফাঁকা রেখে যে কারণে তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ করেছিলাম আমরা, তৃণমূল কংগ্রেস আসেননি, তাই এটা প্রতীকী জায়গা ফাঁকা রাখলাম। আমরা সম্মান করি গণতান্ত্রিক যে ফেডারেল স্ট্রাকচার, সেখানে প্রতিটি পলিটিক্যাল পার্টিকে আমরা সম্মান দেওয়ার অধিকার এবং আমাদের হওয়া উচিত, দেওয়া উচিত। তারা যদি দে ক্যান নট ফেস টু দ্য কোয়েরি.com, সেটা তাদের প্রেরোগেটিভস।
সম্বন্ধে আপনি তো পরিস্থিতিটা গোটা অবজারভেশন করছেন, দেখছেন আপনি, ওই জায়গাটা যাবো না, জায়গা ফাঁকা রাখছি। যা বিদ্যুতের গোটা সিনারিও হয়ে আছে, সামারি যা হয়ে আছে, মধ্যবিত্ত খেটে খাওয়া প্রান্তিক স্তরে মানুষ কার্যত খেতে পাচ্ছে না, আর ক্রমাগত বিল বাড়ছে, আর সরকার বলছে না যা রেট ছিল তাই আছে, ভুয়ো ছাড়ানো হচ্ছে। আপনি ফ্যাক্টটা বলুন তো। ব্যাপারটা হচ্ছে যে বিদ্যুতের দাম বেড়েছে এবং সেটা বাড়ানো হচ্ছে যে খুব কৌশলে বাড়ানো হচ্ছে। আগে নোটিফিকেশন হতো, এখন আর কোনো রকম কোনো নোটিফিকেশন হয় না, মানুষকে কোনো রকম কোনো কিছু জানতে দেওয়া হয় না। মানুষকে না জানিয়ে মানুষের অগোচরে হচ্ছে যে বিদ্যুতের দামটা বাড়িয়ে দিচ্ছে। ওয়ান ফাইন মর্নিং তারা দেখলো যে বিলের মধ্য দিয়ে দেখলো যে বিদ্যুতের দাম অনেকটাই বেড়ে গেছে। বিভিন্ন নাম করে বানায়, বিভিন্ন নাম করে, শুধু এনার্জি চার্জ বাড়ায় না, বিভিন্ন চার্জ আছে, সেই চার্জগুলো হচ্ছে যে মাঝে মধ্যেই বাড়িয়ে দেয় আর কি। এটাই সরকারের কৌশল। এখন এইগুলো বলতে গেলে হচ্ছে যে বিদ্যুৎ যে ব্যবস্থাটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে হাতে লণ্ঠন গড়ে ঠনঠন জোনাকিরা দেয় আলো, অর্থাৎ সেই লণ্ঠনের যুগ সেই কিন্তু আবার আসছে, আবার অন্ধকারের যুগ আসছে। বিদ্যুতের দামটা এমন জায়গায় চলে যাবে, অর্থাৎ যে আমরা কিন্তু স্মার্ট মিটারের বিরোধী নই, কিন্তু প্রিপেড স্মার্ট মিটারের আমরা বিরোধী। আমরা প্রিপেড স্মার্ট মিটার, যে মিটারটা আপনার বসিয়ে দিলে সেটা হচ্ছে যে আগে থেকে আপনাকে বলবে যে আপনি এই টাইমে এত রেট দিতে হবে, সর্বোচ্চ দাম হবে 50 টাকা। এদের সঙ্গে কন্ট্যাক্ট আছে, এদের সঙ্গে যে কন্ট্যাক্ট সেটা হচ্ছে 99 টাকা পর্যন্ত তারা 1 ইউনিটের দাম নিতে পারে। আচ্ছা, আমাকে একটু সম্বন্ধে বলুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পার ইউনিট কত? অন্যান্য রাজ্যের যা পরিস্থিতি, নিশ্চয়ই পশ্চিমবঙ্গে সেটা এক নয়। 7 টাকা 12 পার ইউনিট। একটু যদি গোটা দেশের পার্সপেক্টিভ বলতে পারেন, বলা যাবে সম্ভব? ঝাড়খণ্ডে কত, দিল্লিতে কত, হিমাচলে কত? বিভিন্ন ডিফার করে আর কি, সেই জায়গায় ডিফার করে। ঝাড়খণ্ড 175 টাকা হিসেব দেখছিলাম আমি, মুম্বাই দিচ্ছিলাম 220 টাকা, আমি যদি ভুল না বলে থাকি, দিল্লি 245, আর কেরালা 315, বিহার 317, তামিলনাড়ু 353, উড়িষ্যা 445, হিমাচল প্রদেশ 470। সব থেকে বড় কথা যেটা বাম আমলে যেটা ছিল, বাম আমলে বিদ্যুতের দাম বেড়েছে কিন্তু এত বাড়েনি, তার রেটটা কিন্তু মানুষকে জানানো হতো, নোটিফিকেশন হতো। এবং শুধু তাই নয়, যে পারস্পরিক ভর্তুকি যেটা ছিল, যে যারা বড় ইউনিট কনজামশন করে তাদের কাছে বেশি রেট নিয়ে, যারা ছোট ইউনিট কনজাম করে তাদের হচ্ছে যে কম রেট নিতে হতো, সেটা বাম আমলে ছিল। এখন আর সেসব নেই আর কি। আমি আসবো স্যারের কাছে, উদয়বাবু আপনার কাছে আসবো, কারণ আপনার সঙ্গে আমার ছাত্র শিক্ষকের সম্পর্ক হলো, আমি সাংবাদিক, এখন পেশায় সাংবাদিক। তো স্যার উনি বলছিলেন প্রিপেড স্মার্ট মিটারের কথা বলছিলেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনার বাড়িতে এসি চলে বা এসি না চলে, আপনাকেও বিল দিতে হয়, একজন টোটোওয়ালা তাকেও বিল দিতে হয়, একজন রিক্সাওয়ালাকে দিতে হয়, আমাকেও দিতে হয়। ক্রমাগত অর্থনৈতিকভাবে যে প্যারামিটার ক্রমশ বাড়ছে, মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে একটা কঠিন সমস্যা। তার মধ্যে যদি 3 মাস অন্তর যে অদৃশ্য ভূতের মতো যে বিল আসে, এটাকে ফেস করবে কি করে? এক তো বলছে সারপ্লাস বিদ্যুৎ, তার মানে বিদ্যুৎ সারপ্লাস কখন হয়? নিশ্চয়ই কোনো প্রোডাকশন ইউনিট তৈরি হয়নি, তার কারণে যেটা সাদ্দুর বলছিল। আর প্রিপেড স্মার্ট মিটারের বিপক্ষে কিন্তু বামেরা বলছে। আমি ব্যাপারটা একটু অন্যভাবে শুরু করছি। এখানে শুরু করা হয়েছে হাতে লণ্ঠন টন জোনাকি ডালায় আলো। আমার এখানে মনে হয়েছে হাতে লণ্ঠনটাও থাকবে না, জোনাকির আলোতেই থাকতে হবে। কেননা কেরোসিন এখন দুষ্প্রাপ্য, কেরোসিন তো এখন আর রেশনে পাওয়া যায় না, সাধারণ মানুষ কেরোসিন পাবে না। কেরোসিনের থেকে এখন অন্য যে বিকল্প তেল আছে যেগুলো আমরা পালিশের কাজে ব্যবহার করতাম, সেগুলোর দাম কমে গেছে। সুতরাং হাতে লণ্ঠনটাও মনে হয় থাকবে না, ওই জোনাকির উপরেই ভরসা করতে হবে। পরবর্তী আপনার দেশের প্রধানমন্ত্রী যখন দেশকে সবকে সাথ সবকে বিকাশের কথা বলছেন, আর আপনি বিজেপির নেতৃত্বে দাঁড়িয়ে বলছেন যে জোনাকি পোকার আলোর ওপর দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে সবকে সাথ সবকে বিকাশের তাহলে কি বাস্তবতাটা কি রইল? বলি, আমার পশ্চিমবঙ্গে এখনো মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীর পরিকল্পনাগুলো সঠিকভাবে রূপায়িত করতে দেয়নি, করা হয়নি। সেই জন্য আমি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে কথাটা বললাম। আমি ভারতের, আপনি এটা তো মানেন উদয়বাবু, সেটা হচ্ছে গোটা দেশে শিল্পনীতি নির্ভর করে কেন্দ্রীয় শিল্পনীতির উপর, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল পলিসি খুব গুরুত্বপূর্ণ। তেমনি সেন্ট্রাল ইলেকট্রিক অথরিটি, রেগুলেটরি অথরিটি হয়, যেটা আমি যদি ভুল না বলে থাকি, সেখান থেকে নির্ধারণ হয় গোটা দেশের প্যারামিটারের ক্ষেত্রে। তো দেশে তো আপনারা রয়েছেন ক্ষমতায় 2014 থেকে 2024। আমার বাংলা ভারতের একটা অঙ্গরাজ্য না একটা পৃথক দেশ, সেটা আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করে, যেটা একটা পৃথক দেশ।
তিনি কিন্তু নিজেকে ভারতের একটা অঙ্গরাজ্য ভেবে প্রধানমন্ত্রীর নির্দেশ, প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা সেগুলো রূপায়ণ করে না। সেই জন্য অনেক সমস্যা হচ্ছে যেগুলো সাধারণ মানুষ এখনো বুঝে উঠতে পারেনি, সেগুলো বুঝে উঠবে আস্তে আস্তে। আপনারা বুঝে উঠবেন বলছেন, আমাকে বলুন স্যার, যেটা হচ্ছে আমি বারবার যেটা প্রশ্নটা করতে চাইছি, আমি জোনাকি পোকার আলোতেই আছি। আপনি যেটা বলেছেন, আপনার দেশের প্রধানমন্ত্রী যে কথা বলছেন, তাহলে আপনার দেশের প্রধান, আপনি বলছেন এটা দেশ না রাজ্য বুঝতে পারছেন না। ইউ আর কনফিউজ। আই এম নট কনফিউজ। আপনি কনফিউজ এটা পশ্চিমবঙ্গ না দেশ, এটা ক্লিয়ার আপনি করবেন ফার্স্ট। তাহলে এই যে গোটা দেশের যে বিদ্যুতের নীতি আছে, নীতি রূপায়ণের দায়িত্বে আপনারা রয়েছেন। সমগ্র বিদ্যুতের পুরোপুরি নিয়ন্ত্রণ কি কেন্দ্র সরকার আছে, আপনি কনফার্ম? ঘটনা হচ্ছে যেগুলো কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র, সেখানে কেন্দ্র সরকার বিদ্যুতের রেটটা আরোপ করে। সবটাই কি কেন্দ্র সরকার আরোপ করে দেয়? ট্যারিফ লিস্টটা ঠিক হয়। আমি যদি না স্বপনবাবু ভালো বলতে পারবো, আমিও যতটুকু জানি যে দেশটা চলে তো দেশের মতো, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল একটা কেন্দ্র চলে, দেশ চলে, দেশ রাজ্যকে চালায়, রাজ্য জেলাকে চালায়, অঞ্চলকে চালায়। দেশের মাথায় যদি সিদ্ধান্তগুলো হয় তাহলে স্বাভাবিকভাবে তার রিফ্লেকশন নিচে পড়বে। এর জন্যই পশ্চিমবঙ্গে শাসকের রাজত্ব শেষ হয়ে শাসনের রাজ্য প্রতিষ্ঠা হওয়া দরকার। তাহলে কেন্দ্রের নিয়মকানুনগুলো সঠিকভাবে রূপায়িত হবে। এখানে অনেক কিছু রূপায়িত হয় না। আপনি বিদ্যুতের প্রশ্ন আসুন না, আপনার সরকার পরিবর্তনের কথা বলছেন, ডবল ইঞ্জিনের কথা বলছেন, বিদ্যুতের বিলটা আপনাকে দিতে হয়, তো আমাকেও দিতে হয়, গ্রামের এই শহরে যারা হেঁটে আছে তাদের প্রত্যেককে দিতে হয়। আপনি বলছেন কেন্দ্র কি ঠিক করে? আপনি এটা স্পেসিফিক করুন আপনি আমাকে। এই যে বিদ্যুতের ইউনিট প্রতি দাম, এটা রাজ্য সরকার ঠিক করে। তপনদা, উনি যেটা বলছেন, স্যার যেটা বলছেন যে রাজ্য ঠিক করে, আমি যতদূর জানি যে দেশে একটা সরকার আছে, সরকার। এটা দুটো বলতে হবে। 2003 সালের যে বিদ্যুৎ আইন হয়েছিল, সেখানে হচ্ছে যে বিদ্যুৎকে পুরোপুরি হচ্ছে যে বেসরকারীকরণ করার জন্য, আস্তে আস্তে বেসরকারি দিকে নেওয়ার জন্য তাকে হচ্ছে যে লাভজনক একটা সংস্থায় তাকে পরিণত, অর্থাৎ প্রফিট মেকিং কনসার্নে তাকে নিয়ে যেতে হবে। কিন্তু 1985 সালে আমাদের যেটা বলা হয়েছিল যে 3% হচ্ছে যে প্রফিট মেকিং, আমাদের না লাভ না ক্ষতি, সেই রকম একটা সংস্থাতে, অর্থাৎ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। এই যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে ভারতবর্ষ আজকে এটা মূলত হচ্ছে যে মানে যেটা বলছেন যে কেন্দ্র বিদ্যুৎ নীতি ঠিক করে না, উনি যেটা বলছেন এটা কি ঠিক বলছেন? সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি রয়েছে, বিদ্যুৎ নীতি তারা ঠিক করে। আগে যেটা ছিল রেট, তার ব্যাপারে হচ্ছে যে রাজ্য সরকারের একটা ভূমিকা ছিল। কেন্দ্র রাজ্য দুজনে মিলে হচ্ছে যে বিদ্যুৎ, কেন্দ্র কোথায় করবে, বিদ্যুৎ কোথায় কি হবে, এবং শুধু তাই নয়, যে বিষয়টা হচ্ছে বিদ্যুতের রেট কি হবে, তার মূল্যমান কি হবে, সেটাও হচ্ছে যে কেন্দ্র রাজ্য মিলে সেটা করত। এখন এটা পুরোপুরি হচ্ছে যে কেন্দ্র সরকার হচ্ছে যে নিয়ে নিতে চাইছে, এবং হচ্ছে যে এই যে বিদ্যুৎ বিল 2022 যেটা আনছে, যে প্রিপেড স্মার্ট মিটার, এই প্রিপেড স্মার্ট মিটারের মধ্যে দিয়ে যেটা আনতে চাইছে, যে প্রিপেড স্মার্ট মিটারের মধ্যে দিয়ে তারা একটা মিটার আনছে, যে মিটার হচ্ছে যে 3 বার তারা হচ্ছে যে রিড করবে। একবার একটা রেট, সকাল 5টা থেকে বিকেল 6টা পর্যন্ত একটা রেট, 6টার পর থেকে রাত্রি 11টা পর্যন্ত একটা রেট, এবং রাত্রি 11টার পর থেকে সকাল 5টা পর্যন্ত একটা রেট। এই যে রেট, বৈষম্য, রেটের বৈষম্য। সব থেকে হাইয়েস্ট রেট হচ্ছে সকাল 6টা, বিকেল 5টা থেকে রাত্রি 11টা, এটা হাইয়েস্ট, এইটা পিক টাইম। এবং এইটা সম্ভাবনা রয়েছে যে এই রেটটা 50 টাকা পর্যন্ত চলে যেতে পারে। এদের সঙ্গে কন্ট্যাক্ট আছে 99 টাকা, সেটা হচ্ছে যে 50 টাকা পর্যন্ত চলে যেতে পারে। আশঙ্কা হচ্ছে এই জায়গায় যে মানুষ আজকে যে বিদ্যুৎ নেবার জন্য তারা যে লাইন দিচ্ছে বা ফর্ম নিচ্ছে, দুদিন পরে বিদ্যুৎ কাটাবার জন্য তারা হচ্ছে যে লাইন দেবে, অর্থাৎ বিদ্যুৎ তারা ভোগ করতে পারবে না, এই রকম জায়গায় একটা আসে। আমি স্বাভাবিকভাবে এর সাথে সাথে যেটা হবে যে শুধুমাত্র কর্মী নয়, যারা হচ্ছে যে গ্রাহক আছে, এই গ্রাহকরা তারা হচ্ছে যে অসুবিধায় পড়বে। আপনি আমাকে রেফারেন্সটা দিলেন যে আগে বাড়িতে ল্যান্ডফোন ছিল যখন বিএসএনএল, কার্যত কেটে দেওয়া হলো, লাইন আসতো না তখন, কারণ ডিসকানেক্ট হতো, জল পড়লে সমস্যা হতো। কেন্দ্রীয় সরকার সংস্থা বিএসএনএল কি অবস্থা আপনি ভালো জানেন। আপনি বলছেন বিদ্যুৎ কেটে দেবে, কারণ দিতে পারবে না বিল, গ্রাহক বিদ্যুৎ কাটিয়ে দেবে, পারবে না তারা দিতে। এবং শুধু তাই নয়, ধরুন এই যে বিদ্যুতের যে এই যে মূল্যমান যেটা ঠিক করছে, এই মূল্যমানটা হচ্ছে যে সাধারণ মানুষের দিকে তাকিয়ে করছে না, পারস্পরিক ভর্তুকি থাকবে না। একদম আমি আসবো আপনার কাছে। সেটা হচ্ছে বিদ্যুতের দাম বাড়লে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, বিদ্যুতের দাম বাড়লে কৃষি উৎপাদনের ক্ষেত্রে আঘাত পড়ে, বিদ্যুতের দাম বাড়লে বাজারে আগুন ধরে, বিদ্যুতের দাম বাড়লে পরিবহনে ভাড়া বাড়ে।
আর দেশের বিদ্যুতের নীতি আছে, যেটা স্বপনদা বলছিলেন। উনি বলছেন জোনাকি পোকার আলোর উপর নির্ভরশীল হতে হবে, উনি বলছেন গ্রাহকরা কেটে ফেলবে লাইন, কারণ দিতে পারবে না বিল। তাহলে আপনারা কিছু খাবেন না দাবেন না, মানে পলিটিক্যাল পার্টিকেও বলছি, সবাইকে বলছি যে আপনারা সমস্ত বিল এসে দিয়ে টাকা পয়সাগুলো বিদ্যুৎ ডিপার্টমেন্টে দিয়ে দেবে। তাহলে গ্রামের গরিব মানুষ, বারবার প্রশ্নটা করছি, মেহনতি মানুষ থেকে উচ্চবিত্ত সবাইকে বিদ্যুতের বিলটা দিতে হয়। অনেকে আর্থিক সংগতি আছে, অনেকে আর্থিক সংগতি নেই। আর আপনারা বলছেন যে জোনাকি পোকার আলোতে, স্যার বলছিলেন যে জোনাকি পোকার আলোর উপর নির্ভরশীল, আর বলছেন বিদ্যুতের গ্রাহকরা কেটে দেবে লাইনটা। প্রথমে বলি যে আমাদের একটা দুর্ভাগ্য যে বামেদের এই অর্ধসত্য ব্যাপারটা কোনদিন যায় না, এটা দুর্ভাগ্য। আমরা একটা সময় দেখেছি, কোনটা অর্ধসত্য বামেদের? পুরোটা একদম সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির সেকশন থেকে শুরু করে যে এই প্রিপেড সেকশনটা, পুরোটা এই জায়গাটা খারাপ লাগলো। একজন সিনিয়র মানুষ যেটা বলছেন, আমরা একটা ওই ডিপার্টমেন্টে আছে, উনি তো ব্যাপারটা বলতে পারছেন তো। হ্যাঁ, ডিপার্টমেন্টে থেকেও আমি না জেনে কথাটা বলছি না। সেন্ট্রাল অথরিটির সেকশন হচ্ছে যে সেন্ট্রাল যে বিলটা দেয়, সেন্ট্রাল কখনো ইউনিট ভিত্তিক কোনো রাজ্যকে দেয় না। সেন্ট্রাল একটা মাস এত কিলোওয়াট, এত হাজার কিলোওয়াট এইভাবে সেল হয় জিনিসটা, ঠিক আছে? আমি দরকার পড়লে আপনি সিএ পুরোটা। আর সেকেন্ড হচ্ছে যে আমরা একটা সময় দেখছিলাম কম্পিউটার যখন ঢুকেছিল তখনও বিরোধিতা হয়েছিল, সেম হিস্ট্রি রিপিট। বিদ্যুতের বলছি, এই বারবার বলছে 50 টাকা 99 টাকার যে গল্প শোনানো হচ্ছে, তাহলে উনি কেন খোলসা করে বলছেন না সেটা হচ্ছে নট ফর ডোমেস্টিক, ইটস ফর কমার্শিয়াল, নট ফর ডোমেস্টিক। ডোমেস্টিকে 6 টাকা 50 পয়সার রেট বেঁধে দিয়ে প্রথমে প্রিপেড সেকশনটা আসছে। শুধু তাই না, প্রিপেড সেকশন, হ্যাঁ অবশ্যই উনি যে 3 বেলা রেটের কথাটা বললেন, এই 3 বেলা বৈষম্য রেট শুধু 3 বেলা নয়, ওখানেও তারতম্য ঘটবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা যে এখন যে পোস্টপেড যে বিলটা দিই, আমাদের কিন্তু স্ল্যাবটা লাফিয়ে লাফিয়ে বাড়ে। অর্থাৎ এই মাসে আমার 100 ইউনিট হয়েছে, দ্বিতীয় মাসে 200 ইউনিট হচ্ছে। সলিউশন কি? সলিউশন প্রিপেড, অবভিয়াসলি প্রিপেড। কারণ পোস্টপেডে আমার স্ল্যাবটা লাফিয়ে লাফিয়ে বাড়ে, প্রিপেডে আমি যতটা খরচা করছি ততটা। সাপোজ আমি আজকে 100 খরচা করছি, কালকে আবার 100 খরচা করছি, আমার কিন্তু 200 স্ল্যাবের উপর হবে না। আজকের 100টা আজকেই শেষ হবে, কালকের 100টা কালকে শেষ হবে। এতে সাধারণ মানুষের হাতে 1 মিনিট, এতে সাধারণ মানুষের হাতে না ধরবে হাতে লন্ঠন, না ধরবে জোনাকি। ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা হলে হাতে প্রত্যেকের ঘরে ঘরে হ্যালোজেন থেকে শুরু করে এলইডি বাল্ব, এবং উন্নয়নের আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে মোদী গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো আছে প্রত্যেকটা জায়গায় প্রতিফলিত হবে, এটাই আমাদের স্বপ্ন। চাইছিলাম না ইস্যুতে আসতে, আপনি উত্তর দিন। আপনি হাতে এলইডি থাকবে আর হচ্ছে বড় বাল্ব থাকবে বলছে নাকি? মানে গোটা আমি আসবো আপনার কাছে, আলো ঝলমল করবে আর এলইডি বাল্ব, তখন তো বিদ্যুতের বিল দিতে হবে। আমি একটু বলি আর কি, পলিটিক্যাল আপনাকে আক্রমণটা করলো। আমি বলছি, যেটা বলছি যে ধরুন যে কৃষিতে বামপন্থীদের সময় কৃষিতে আলাদা ফিডার ছিল না, এই ফিডার লাইন থেকেই তারা হচ্ছে যে লাইন দিত। এবার কৃষিতে আলাদা ফিডার হয়েছে, আলাদা ফিডার হওয়ার মানে হচ্ছে যে কৃষির দামটা আরো বাড়বে। বামফ্রন্ট যখন যায় তখন কৃষির প্রতি ইউনিটের দাম ছিল 4 টাকা 10 পয়সা, 4 টাকা 10 পয়সা তখন হচ্ছে দাম ছিল। সেটা কত বছর আগে, কত বছর? তখন দ্রব্যমূল্যে 4 টাকা 10 পয়সা যে রেটটার কথা বলছেন, তখন প্লেস ভ্যালু, মার্কেট ভ্যালু অফ দিস ইউনিট কত টাকা ছিল? আজকে সেটা বলতে 4 টাকা 10, এই ইস্যু সবার। আর ডোমেস্টিকের দাম ছিল হচ্ছে যে, আমাকে বলতে 4 টাকা ডোমেস্টিকের দাম ছিল 100 ইউনিটে 4 টাকা 71 পয়সা, এটা দাম ছিল। এখন রেট খুব হাইক করেছে, সাংঘাতিকভাবে বেড়ে গেছে, মানুষ তার হচ্ছে যে ধরাছোঁয়ার মধ্যে নেই। শুধু তাই নয়, এই যে যারা বলছে, ধরুন পিএম ওনারও, পিএম আমারও, প্রাইম মিনিস্টার সবার, এবং এই জায়গায় বলছে প্রাইম মিনিস্টার দেখুন তার বক্তব্য থেকে কিরকম শিফট করছে। এখন বলছে সোলারের ওপর করতে, সোলার লাগানো, অর্থাৎ এই 100 বার পরিবেশকে বাঁচাতে হবে। কিন্তু পরিবেশকে বাঁচানো মানে এখন নয়, আরো আগে সেটা ভাবার দরকার ছিল, ভাবেনি। ঠিক আছে, ওটা 34 বছরের ভাবনাটা, 34 বছরে যে গাছ লাগানো হয়েছিল তার 30% গাছ হচ্ছে যে কেটে নেওয়া হয়েছে। 34 বছরে পল গেটি আন্তর্জাতিক পুরস্কার বৃক্ষ মানে রোপণের জন্য আন্তর্জাতিক পুরস্কার পল গেটি পেয়েছিল, 34 বছরে পেয়েছিল। 34 বছরে কৃষক জমি পেয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেই কৃষক আজকে তারা হচ্ছে যে তারা উল্লসিত, সেই জমি পেয়ে তারা উল্লসিত। 34 বছরে কেউ কাজ হারায়নি, 34 বছরের শিল্প। আমি 34 বছরে আর ব্যাখ্যায় যাচ্ছি না, 34 বছর আমিও জানি, আর স্বপনদা তো প্র্যাকটিক্যাল, স্বপনদা জানে 34 বছর অনেক কথা বলতে হবে। শান্তরূপ দেবতা বেরিয়ে যায়, আপনার তারা আছে রয়েছে, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনি গোটাটা থাকতে পারে খুশি হতাম। কংগ্রেস আসেনি, আমন্ত্রণ করেছিলাম, আর দুর্ভাগ্য আমাদের যে তৃণমূল কংগ্রেসকে বলেছিলাম আসেনি, তো ফলে ফাঁকা মঞ্চে গানটাই গাইতে হয়েছে, আমাদের কিছু করার নেই, জনগণের গানে গাইছে।
স্যার উনি যেটা বলছেন শুধু দোষারোপ, পাল্টা দোষারোপ, তারিখ আর ডেট রেট এটি চলছে। আর বলছে যে সোলার চলবে, বড় বড় হ্যালোজিন হবে, ডাবল ইঞ্জিন সরকার হবে। আমি বলছি বাস্তবে জমিতে দাঁড়িয়ে বুনিয়াদী স্তরে মানুষের মেহনতি খেটে খাওয়ার ক্ষেত্রে এই বিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কৃষক তার কাজ হারাচ্ছে, ব্যাপক হারে বিল বাড়ছে, আত্মহত্যা করছে। এক তো বস্তা পিছু ধানের 150 টাকা দাম কম আছে। আমি সে প্রশ্নে যাচ্ছি না, আমি বলছি এর হাত থেকে সুরাহা কি, মানুষকে রেমেডি দেওয়ার ক্ষেত্রে বিজেপি ভারতীয় জনতা পার্টি কি ভাবছে? উনি যেটা আমাকে প্রথমেই বললেন বা তুমিও বললে যে বিদ্যুতের বিলটা কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার। না, সে কথা উনি বলেন। আমি বলে দিচ্ছি, সেন্ট্রাল ইলেকট্রিক রেগুলেটরি অথরিটি কমিশন যে থাকে, যেটা কেন্দ্রীয় বিদ্যুৎ বন্টন বিভাগ, একদম তারা হচ্ছে সেটাকে ঠিক করে বলতে দিন। তাহলে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রেট কেন? অন্যান্য রাজ্যে এখানে থেকে কম কি কারণে? সেই উত্তর আপনার দিন না, আমি জানতে চাইছি। এই রাজ্যের সরকার কেন এত বাড়িয়েছে? কেন্দ্র যদি কন্ট্রোল করে, কেন্দ্রে কন্ট্রোলে যদি থাকে, অথরিটির মধ্যে থাকে, তাহলে এরা আলাদাভাবে বাড়াতে পারে? তাহলে কি এরা আলাদা রাষ্ট্র? এ একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি ওনার সঙ্গে কোনো ব্যক্তিগত সংঘাতে যাচ্ছি না, ইস্যু তো মানুষের ইস্যু, আলোচনা হতেই পারে। সেটা হচ্ছে যে উনি যেটা বলছেন, ওনাদের যে সহযোগী দল তাদের মিলে ওনারা 72 বছর প্রায় শাসন করেছেন ভারতকে। সেই 72 বছরের মধ্যে কি উন্নতি হয়েছিল কৃষিক্ষেত্রে? কি করেছিলেন ওনারা ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে কৃষকদের হাতে, চাষির হাতে জমি দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে কি হয়েছিল? সেটা হয়নি। আবার সেই জমিগুলো কি হয়েছে না, আবার আমাদের তখন ছিল যোদ্ধার জমিদার হাতে, তারপরে অতিকালে দেখা যাচ্ছে যে নেতাদের হাতে চলে গেছে, বামপন্থী নেতাদের হাতে চলে গেছে পরিসম্পদগুলো। আর যেটা এখন কথা, সেটা হচ্ছে স্মার্ট মিটারটা খুবই দরকার আমাদের। এই যে এখন শক্তির রূপান্তর এর সময়, ট্রানজিশন পিরিয়ড, এই সময়ে সাস্টেনেবল এনার্জিকে সাস্টেনেবলি ইউজ করার জন্য স্মার্টফোন দরকার। কারণ স্মার্টফোন যদি ব্যবহার করা হয়, আপনি এফিসিয়েন্টলি বিদ্যুৎটাকে ব্যবহার করতে পারবেন, আপনি বিদ্যুতের ব্যবস্থাপনা ঠিক করতে পারবেন, আপনার ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে পারবেন। আমি বলছি ওইসব তো ঠিক আছে, নিয়ন্ত্রণ আসবে, নিয়ন্ত্রণ করতে পারবেন, সব ঠিক আছে। আমি বলছি যার 150 টাকা ইনকাম, 200 টাকা ইনকাম পশ্চিমবঙ্গে বিদ্যুতের বিলটা সেক্ষেত্রে দেবে কি করে? আপনি বলছেন যে কেন্দ্রের অন্যান্য রাজ্য, কেন্দ্র শাসিত বিজেপি যেখানে আছে সেখানে রেটটা কম। এখন এখানে বেশি কেন, তার উত্তর আমি দিতে পারবো না। উত্তর দিতে পারবেন বামপন্থী আন্দোলন, তারা বলতে, আপনারা বলতে পারবেন। আমার প্রশ্ন হচ্ছে, বিদ্যুতের বিলটা আপনাকে দিতে হয় আর আপনাকেও গুনতে হয়, ট্যাকের কড়ি থেকে আপনাকে গুনতে হচ্ছে। শর্ট আউটটা কি আছে? আমি শর্ট আউটটা জানতে চাইছি। এর থেকে শর্ট আউট একটাই, ডবল ইঞ্জিন সরকারের দরকার। তৃণমূলকে তার যে শাসন ব্যবস্থা থেকে সরিয়ে দিতে হবে, সেটা একমাত্র জনগণই পারবে। জনগণ যদি তার এই বিদ্যুৎ বিলের সুরাহা, অর্থনৈতিক সুরাহা চায়, তাহলে জনগণকে এগিয়ে আসতে সরকার পরিবর্তনের জন্য। আমি আপনার সঙ্গে একমত কিনা বলতে পারবো না, কিন্তু স্বপনবাবু বলতে পারবো যে উনি বলছেন যে কেন্দ্রটা, এই সরকারকে সরিয়ে দিতে হবে। এই সরকার সরিয়ে দেওয়ার পরে যদি দেখা যায় বিদ্যুতের বিলটা তখনও বাড়বে, কারণ ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সঙ্গে সব কিছু বাজার নিয়ন্ত্রণ হয়। আপনাদের মূল বিষয় হচ্ছে যে, মূল যে আলোচনাটা এবং দাবি, যে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে বিদ্যুতের বিল, যাতে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পিছিয়ে পড়া মানুষ যেন দিতে পারে। সরকার শুনছে না কোনো কথা। উনি বলছে ডবল ইঞ্জিন সরকার এলে সব ঠিক হয়ে যাবে। আমরা বলছি যেটা, যে আমাদের এখানে ইআরসি আছে, ইলেকট্রিক রেগুলেটরি কমিশন, এবং প্রত্যেকটা স্টেটে আছে। প্রত্যেকটা স্টেটে দাম বাড়াবার ক্ষেত্রে এখনো পর্যন্ত তারা হচ্ছে যে নীতি নির্ধারণ করেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে যখনই ইলেকট্রিসিটি 2022 যখন ইম্পোজ হবে, তখন কিন্তু আর এটা থাকবে না। তখন হচ্ছে টোটাল ক্ষমতাটা চলে যাবে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির কাছে। অর্থাৎ আপনার বর্ধমান শহরের লোড কত আছে, সেইটা টোটালটা করবে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি। এখানকার লোড ডেসপ্যাচ সেন্টার কিচ্ছু তাদের কাজ থাকবে না। মামামলে ব্যান্ডেল 5th ইউনিট করেছে। আপনারা জানেন তো যে কি অবস্থা ছিল। একটা সময় হচ্ছে যে মানে রাজ্য বিধানসভার হচ্ছে বোমবাতি জেলে, যুগান্তরে খবর হয়েছিল কি অবস্থা ছিল। আমরা হচ্ছে যে ব্যান্ডেল 5th ইউনিট, আপনাদের বিরুদ্ধে স্লোগান ছিল যখন বিদ্যুৎ চলে যেত, স্লোগান ছিল চলে গেছে।
এই স্লোগান ছিল। আমরা আস্তে আস্তে হচ্ছে যে কোলাঘাট করলাম, আমরা আস্তে আস্তে বক্রেশ্বর করলাম, আমরা আস্তে আস্তে হচ্ছে যে সমস্ত সাগরদিঘি করেছি। কোলাঘাট হয়নি বলছে। কোলাঘাট আমাদের আমলে, কোলাঘাট আমাদের, আমি ওনাকে বলছি উনি ইতিহাসটা দেখুন, উনি ইতিহাসটা দেখুন। কোলাঘাট আমাদের আমলে, ব্যান্ডেল এক্সপেনশনটা হয়েছে আপনাদের আমলে। আচ্ছা, 5th ইউনিট যখন লেফট গভর্নমেন্ট চলে যায় তখন আমি বলি, আচ্ছা আপনি বলছেন বক্রেশ্বর ছিল, আমি অন্য ইস্যুতে চলে গেলাম আবার, মানে তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কেন্দ্র নিয়ে আলোচনা শুরু গেল। কোলাঘাট বলছেন ওদের আমলে হয়েছে, ইতিহাসে কথা, ইতিহাসে লেখা আছে সব। ইতিহাস খুব করুণ জানেন তো, ইতিহাসে সব তথ্য একদম সম্বলিত ডিকশনারিতে মানুষের মননে গভীরে অন্তরে রয়েছে, আপনারও রয়েছে, আমারও রয়েছে। তাই বক্রেশ্বর হয়েছে, হয়নি শ্রীখণ্ডের তাপবিদ্যুৎ হয়নি, কিন্তু এনটিপিসি প্রজেক্টটা হয়নি। খুব ভালো হতো যদি তৃণমূল কংগ্রেস থাকতো, আজকে প্রশ্নগুলো আমি করতাম। দুর্ভাগ্য হোক, আনফর্চুনেট হোক, তারা দে আর নট এ পার্টিসিপেট দ্য ডিবেট, তারা এলেন না, তাদের প্রতি আমার অভিনন্দন রইল। আমাকে বলুন বেঁচে, আমি বারবার প্রশ্নটা করছি। আচ্ছা আপনি কোলাঘাটের প্রশ্ন, হ্যাঁ কোলাঘাট কে করেছে? কোলাঘাট বামফ্রন্টের আমলে ওটা এক্সিস্টিং ছিল, বামফ্রন্ট করেছে শুধুমাত্র বক্রেশ্বর, আর কোলাঘাট করে, কোলাঘাট আগের সরকার করেছে। সাগরদিঘি কে করেছে? হ্যাঁ, সাগরদিঘি কে করেছে? সাগরদিঘি বামফ্রন্টের আমলে শুরু হয়েছিল, হয়তো আমি এক্স্যাক্টলি ফিগারটা বলতে পারছি। হ্যাঁ দেখুন, একটা একটা বামপন্থীরা, আমাদের একটা অভ্যাস আছে, ওনারা অনেক মিথ্যাচার করেন। আচ্ছা আপনারা মিথ্যাচার করছেন, বলছেন যে বজবজ করেননি, কোলাঘাট করেননি। কথা বললে তো মানুষ ধরতে পেরে যাবে, মানুষ তো ইতিহাস জানেন না। উনি কি বলতে পারছেন না? না, উনি গুলি দিচ্ছেন আপনাকে। ইতিহাসকে ওনারা বিকৃত করেন, ওনাদের রাজনীতিটাই তাই, ইতিহাসকে বিকৃত করো, এইটাই হতো ওনাদের রাজনীতি। আমরা আরো বলি যে ওয়ার্কারদের কি হবে, এই যে বিদ্যুতের 40 লক্ষ হচ্ছে যে আপনার ঠিকা কর্মী আছে। আমাদের সঙ্গে এসছেন নাজির হোসেন সাহেব, যিনি কংগ্রেসের আইএনটিটিসির জেলা সভাপতি। অনেক শেষে পরন্ত গধূলি চলে গেছে, আলো এখন জ্বলবে, আলো জ্বললেই বুক কেঁপে ওঠে। আমি নাজিদ আপনাকেই শুরু করি। এই 40 আচ্ছা, লক্ষ হ্যাঁ, কর্মচারীর কি হবে, কোথায় যাবে তারা? বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত এবং পেরিনেরিয়াল নেচার অফ কাজের সঙ্গে তারা যুক্ত। শুধু তাই নয়, এই যে ছোট কারখানায় যারা কাজ করে, এই ছোট কারখানায় যারা কাজ করে, ছোট কারখানায় যারা কাজ করে, সেই সমস্ত মালিকদের কি অবস্থা হবে? আমরা বলছি বিদ্যুতের দাম কমাও, এই কারণে সেই মালিকদের দিকে থাকে, সেই ওয়ার্কারদের কি অবস্থা হবে? এই টোটাল বিষয়টা রাজিতে জাস্ট এলেন। এক হচ্ছে বিদ্যুতের রেট ক্রমাগত হু হু করে বাড়ছে, বিল আপনাকেও দিতে হয়, বিল আমাকেও দিতে হয়, স্বপনবাবুকে দিতে হয়, উদিতবাবুকে দিতে হয়, স্যারকেও দিতে হয়। আপনি ইলিশ মাছ খাবেন কিনা আপনার সিদ্ধান্ত। ইলিশ মাছের দাম অনেক, 1200 টাকা। আম দই খেতে গেলে এখন মোটামুটি অনেক টাকা কেজি। পাবদা, গলদা, চিংড়ি খাবেন কিনা আপনাকে ভাবতে হবে, কারণ আপনাকে 3 মাস অন্তর বিলটা কিন্তু গুনতে হবে। আর সরকার বলছে যে ভুয়ো কথা, মিথ্যা অপপ্রচার, বিদ্যুতের বিল বাড়েনি, রেট বাড়েনি, বিদ্যুৎ বন্টন বিভাগ বলছে অপপ্রচার চলছে। আপনার কি মনে হয়, আপনি তো কংগ্রেস, আপনি শ্রমিক সংগঠনটা করে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে বিদ্যুতের ক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, না বিশ্বাস কার্যত উঠে যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে সবার। দেখুন, বিদ্যুতের বিল যখন আমরা মেটাই, এই বিদ্যুতের বিলের ব্যাপারে ইলেকট্রিক দপ্তর 3টে ভাগ আছে। 1 নম্বর হচ্ছে একটা সংস্থা বিদ্যুৎ তৈরি করে, একটা সংস্থা বিদ্যুৎ পৌঁছে দেয়, একটা সংস্থা কাস্টমারকে বিলি করে, মানে তাদের একটা যে চার্জ, মিনিমাম চার্জ তাদের কাছ থেকে তোলে। সেই টাকাটা ঠিক একইভাবে 3টে ভাগ হয়। কিছুটা অংশ কেন্দ্রে যায়, কিছুটা অংশ যারা মিডিয়া যে বিদ্যুৎ পরিবহনটা করে তাদের কাছে যায়, আর কিছুটা অংশ আমাদের রাজ্য সরকার নেয়। তো বিদ্যুৎ পরিবহন দপ্তর, বিদ্যুৎ দপ্তর থেকে যে পরিমাণের টাকা পার ডে মানে ইনকাম হয়, সেই ইনকাম কোটি কোটি টাকা পার ডে। ইনকাম হওয়া তো ভালো, আমি বলছি এই যে বিদ্যুতের বিলটা ক্রমশ, যে কথাটা বলছিলাম যে সমস্ত টেম্পোরারি কর্মচারী আছে বিদ্যুৎ দপ্তরে তারা, এবং এই যে পার্মানেন্ট যারা চাকরি করছেন, দিনের পর দিনই ছাঁটাই হয়ে যাচ্ছে কর্মচারী, নতুন করে নিয়োগ হচ্ছে না, তাদের সমস্ত বেতনটা এই ইলেকট্রিক দপ্তর থেকে আসে। তারপরেও রাজ্য সরকার এবং যে দপ্তরগুলো বিদ্যুৎ পরিবহন করছে, বিদ্যুৎ দিচ্ছে, বিদ্যুৎ উৎপাদন করছে, সেইখান থেকে টাকা তারা পায়। তাহলে আজকে আমি আইএনটিসির প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়ে একটা কথা দাবি করব বিদ্যুৎ দপ্তরের কাছে, যারা ক্যাজুয়াল খাটছে, যারা জীবনের রিস্ক নিয়ে বাইরে বিভিন্ন ইলেকট্রিক তারকে নিয়ে তারা কাজ করছে, যে কোনো সময় অঘটন ঘটছে, তাদের পার্মানেন্ট হচ্ছে না কেন?
এবং তাই নয়, তাদের লায়াবিলিটি নিচ্ছে না কেন, তাদের নিরাপত্তাটা কে নেবে? বিদ্যুতের বিল বাড়ার কথা ছিল, এখন পর্যন্ত কার্যকর হয়নি, কিন্তু কার্যকর হতে পারে। কার্যকর হয়নি তো? নাজিরবাবু যেটা বললেন যে সেটা হচ্ছে যে 300 ইউনিটে 18 পয়সা করে পার ইউনিট কার্যকর। স্যার যেটা বলছিলেন যে উনি বলছেন যে এখানে যারা লেবার কাজ করে, যারা জীবনে ঝুঁকি নিয়ে তার ঝুলিয়ে কাজ করেন, তাদের জীবন আশঙ্কার দোলাচলে ওই দোলনার মতো দুলছে। আমার প্রশ্ন তো অবশ্যই তাদের পক্ষেই থাকবে। আমি আবার এই ঘুরিয়ে ওই জায়গাতেই আসছি, ডবল ইঞ্জিনই আসছি আপনাকে। আপনি বলছেন যে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কোলাঘাট করেনি, বজবজ করেনি, ব্যান্ডেলও করেনি। কারা করেছে? এটা আগে সরকার, কংগ্রেস সরকার তখন করেছিল। হ্যাঁ, কোনটা কংগ্রেস করেছে? যতগুলো আমি যখন স্টুডেন্ট ছিলাম স্কুল লেভেলের, তখন বামফ্রন্ট আসেনি, তখন আমরা এই বিদ্যুৎ সংস্থাগুলো ছিল পড়েছি। বক্রেশ্বরটা ওরা করেছে, সাগরদিঘিটা আমি জানি না, যেটা মন্তব্য করলাম না। বক্রেশ্বর একমাত্র বামফ্রন্টের সময় হয়েছিল। হ্যাঁ, রক্তেশ্বর, বক্রেশ্বর। হ্যাঁ, বুঝেছেন? ওনারা অনেক কথাই বলেন, ওনাদের বাস্তব সত্য অনেক কিছুই নেই। আপনার আন্ডারে, আপনার অধ্যাপনায় আমি পড়েছি, আপনি আমাকে পড়িয়েছেন, আমি তবু আপনাকে সম্মান দিয়ে বলছি, একটু ইনফরমেশন নেওয়ার দরকার আছে। আমি আপনাকে সম্মান তো দেবো, আমি আপনাকে ছোট করছি না। আমি বলছি কোলাঘাট থেকে শুরু করে বজবজ এবং ব্যান্ডেল থেকে শুরু করে কারা করেছে। আপনি বলছেন যে কংগ্রেস বলছে, বেশ। আমি যেমন শিক্ষক তেমন ছাত্র হবে, আপনার মতোই মেধা আমারও মোটামুটি মেমোরি চিপ এখন অব্দি ঠিকঠাক আছে, আমি বলতে পারছি। উনি আমার কলেজ জীবনে উনি আমার অধ্যাপক ছিলেন। আমাকে যেটা বলছেন যে আসলে শিক্ষকদের সম্মান দিতেই হবে, কারণ আজকে আমি যখন দাঁড়িয়ে কথা বলছি, এটা আমার অবশ্যই, মানে উনি যে পলিটিক্যাল পার্টি বিলং করুক, আই এম নট বদার, বাট উনি আমার শিক্ষক। নাজির দা, আপনার বাড়িতে পাম্প চলে তো, হু করে জল তুলছেন, তারপর যখন জলটা তোলার পর যখন বিলটা আসছে, একই কথা। যদি বলছে এখনো ইমপ্লিমেন্টেশন হয়নি, আমি বলছি যে কাম আউট কে শর্ট আউট কি আছে? দেখুন, সব থেকে বড় ব্যাপার ইলেকট্রিক দপ্তরের ভাবার দরকার যে বিল পুড়লো কি পুড়লো না, সে বিষয়ে একটা মিনিমাম চার্জ দিতে হয়। এই মিনিমাম চার্জটাকে তুলে দিতে হবে, পরিষ্কার কথা। এই মিনিমাম চার্জটা থাকার ফলে আমাদের বিদ্যুতের বিলটা আরো বেশি বাড়ছে। ফিক্সড চার্জ, সেটা তুলে দিতে হবে। এটা আমাদের জাতীয় কংগ্রেসের আইএনটিসির তরফ থেকে এটা আমাদের দাবি, এটাকে তুলতেই হবে মিনিমাম চার্জ। হয়তো আপনারা বলবেন, ইলেকট্রিক দপ্তরে যারা চাকরি করেন আছেন, এসে তারা বলবেন আমরা বলেছি তো 3 মাস যদি তার বাড়ি ঘর বন্ধ করে কোনো জায়গায় চলে যায়, একটা ইনফরমেশন দিতে হবে, তাহলে আমরা মিনিমাম চার্জ আমরাও কমিয়ে দেবো। সেসব নয়, মিনিমাম চার্জটাকেই তুলে দিতে হবে, তবে মানুষের চার্জটা কমবে, ইলেকট্রিক চার্জটা কমবে। আর স্ল্যাব ওয়াইজ যে বিলটা দিচ্ছেন ওনারা, স্ল্যাব ওয়াইজ বিলের এখনো মনে হচ্ছে কিছু খামতি আছে, এর মধ্যে কিছু গলদ আছে। না হলে একটা গরিব মানুষ স্ল্যাব ওয়াইজ বিল দিতে গিয়ে দেখা যাচ্ছে অগাধ বিল দিতে হচ্ছে। আর ইলেকট্রিক অফিসের কিছু ভুল আছে, যেটা হচ্ছে বিলের চার্জ। অনেক গরিব মানুষ দেখা যায় বিল তার পড়ার কথা 2500 টাকা, সেখানে দেখা যাচ্ছে 6000 টাকা বিল। ভুতুরে বিল আপনি বলছেন, হবে কেন? ভুতুরে বিলটা হবে কেন? যেখানে ইলেকট্রনিক্স এর মাধ্যমে কাজ হচ্ছে, কম্পিউটারের মাধ্যমে কাজ হচ্ছে, মানুষ সেটাকে নিয়ে আগে ইলেকট্রিক ব্যাপারটা তদন্ত করবে, বিলটাকে নিয়ে তারপর মানুষের ঘরে পৌঁছাবে। প্রাইভেট সংস্থা যদি এটা সমস্যা হয়, তাহলে প্রাইভেট সেরকম সংস্থাকে বিল তৈরি করার জন্য পাঠানো হোক। আমি একদম বকছে কেন? একদম আমি শেষ করবো আপনাকে দিয়ে। নাজিরবাবু যেটা বলছেন, আপনি একমত? সবটাই একমত নয়। যেরকম হচ্ছে যে মিনিমাম চার্জ একটা অ্যাপ্লিকেবল, কিন্তু আমরা যেটা বিরোধিতা করছি সেটা হচ্ছে ফিক্সড চার্জের। ফিক্সড চার্জ হচ্ছে যে অতিরিক্তভাবে নিচ্ছে। আমার মনে হয় নাজিমদার বোঝার ক্ষেত্রে একটু ভুল হচ্ছে। ওটা মিনিমাম চার্জ নয়, ওটা ফিক্সড চার্জের কথা উনি বলতে চান, ফিক্সড চার্জের কথা উনি বলতে চাইছেন। আরেকটা জিনিস যেটা বলবো, এই যে সংক্ষেপে এই যে প্রিপেড স্মার্ট মিটার নিয়ে আসছে, এই মিটারের দাম কত? এই মিটারের দাম 7 থেকে 8 হাজার টাকা দাম। কে দেবে এই মিটারের দাম? গ্রাহককে দিতে হবে। গ্রাহক কোথা থেকে পাবে? আর এই মিটারের লংজিভিটি কত? 7-8 বছরের লংজিভিটি। আর আমাদের এখন যে মিটার আছে, সেই মিটার 20 বছর পর্যন্ত টেকে। সন্ধ্যা এখনো নামেনি, পাখিটা এখনো বাসায় ফেরেনি, ফিরবে একটু পরেই ফিরবে। তাই এখনো জোনাকি পোকার আলো দেখা যায়নি। স্যার বলছিলেন জোনাকি পোকার আলো, আমি সন্দেশকারী দেখে এসেছি। যাই হোক, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন বিভাগের সামনে দাঁড়িয়ে আমরা মানুষের কথাই বলছি। আমার আপনার ঘর পড়ে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সরকারের অবশ্যই তার উন্নয়নমুখী ভাবনা চিন্তা থাকবে, কারণ বিদ্যুতের উপর নির্ভর করে জনজীবন, পরিবহন থেকে কৃষি সবারই গুরুত্বপূর্ণ ভূমিকা এই বিদ্যুতের উপর। কিন্তু যেভাবে রেট বাড়ছে, যেভাবে ক্রমশ বিল বাড়ছে, তাদের চাষি, খেটে খাওয়া প্রান্তিক স্তরে মানুষের জীবনের বেঁচে থাকার ক্ষেত্রে ওষ্ঠাগত পরিস্থিতি। আমরাও চাই সরকারে যিনি মন্ত্রী আছেন অরূপ বিশ্বাস, আপনাকেও বলছি, আপনার এখানকার কথা একটু বলে দিই, বিদ্যুৎ যদি বর্ধমান শহরে চলে যায় কালবৈশাখীর ঝড়ে, এখানে যে টোল ফ্রি নাম্বার আছে ফোন করলে পাবেন না। এখানে বলবে ঝড়ে গাছ পড়েছে, আসছি একটু পরে। অনেক আবাল বিদ্যা বনিতা, অনেক শিশু থেকে বয়স্ক মানুষ তারা কার্যত হাউতাস করে। এর সমাধান কি হবে অরূপ বিশ্বাস মন্ত্রী আপনি জবাব দেবেন। সঙ্গে থাকুন। আমার সঙ্গে ছিলেন স্বপন চক্রবর্তী, তিনি জেলা সভাপতি, ঠিকা শ্রমিক কর্মীদের সভাপতি, জেলা সভাপতি, নাজির হোসেন সাহেব যিনি আইএনটিটিউসি কংগ্রেসের জেলা সভাপতি, ডক্টর উদয় কৃষ্ণ মিত্র বিজেপি নেতা, আর শান্তরূপ দে ছিল। বিতর্ক করে লাভ নেই কিছু। আলটিমেট হোয়াট ইজ দ্য সলিউশন, হু ইজ দ্য রেসপন্সিবল, এর উত্তর সরকার দেবে, কেন্দ্র দেবে না রাজ্য দেবে, তারা ঠিক করবে। আমরা মানুষের কথা বলছি, বেঁচে থাকার প্রশ্নে যে কথা বলছি, বিদ্যুৎ, এ রাজ্যে বিদ্যুৎ সারপ্লাস, এটা খুব আনফর্চুনেট। ইন্ডাস্ট্রি হয়নি, এটা ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্ট থেকে পরিষ্কার হয়েছে। অনেক বিতর্ক থাকবে না, অনেক বড় ডিবেট। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি নয়ন রায়, আমার সহকর্মী সৌমিত দফাদার, পাওয়ারসপাড়া, বর্ধমান। নমস্কার।